ভারতের মরুভূমি রাজ্য রাজস্থান। ভারত পাকিস্তান সীমান্ত বরাবর প্রসারিত থর মরুভূমি এই রাজ্যের অধিকাংশ জুড়ে রয়েছে। স্বাধীনতার পর রাজপুতানা নামে পরিচিত রাজ্যগুলি ভারতে যোগ দেয়। এই রাজ্যগুলিকে একত্রিত করে 1949 সালে 30শে মার্চ রাজস্থান রাজ্যটি গঠিত হয়। এই রাজ্যেই রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস। আর এই রাজ্যের সাওয়াই মাধোপুর জেলায় রয়েছে রানথাম্বোর জাতীয় উদ্যান। আর সেখানেই আমরা বাঘমামার দেখা পেয়েছিলাম। আর ব্লু সিটিতে এক্সপেরিয়েন্স করেছিলাম একটা দুর্দান্ত সানসেটের। এই ঐতিহাসিক রাজ্য ঘুরে দেখতে ম্যাডলি নোম্যাডিক এবার বেরিয়ে পড়েছিল। পৌঁছে গিয়েছিলাম রাজস্থানের ভুতুরে গ্রাম হিসেবে পরিচিত কুলধারাতে। আর শেষমেশ গেছিলাম সোনার কেল্লায়। আর এই পুরো ট্রিপে যেটা না বললেই নয় সেটা হচ্ছে রাজস্থানের খাবার দাবার, যেমন লাল মাছ আর ঘেওয়ার। তাহলে শুরু করা যাক আমাদের রাজস্থান ভ্রমণের গল্প। চলুন একসাথে ঘুরে দেখি পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, জয়পুর। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এয়ারপোর্টে এসে গেছি। খুব দেরি হয়ে গেছে, মানে ফ্লাইট হয়তো বেরিয়ে যাবে না, কিন্তু আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে। 446 টাকা দিয়ে ট্যাক্সি বুক করে 620 টাকা দিতে হলো, তো একটু তাড়াহুড়ো হয়ে গেছিল। যাই হোক, আমরা আলটিমেটলি এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। এখন আমরা রয়েছি গেট নাম্বার 3A 3Bর সামনে। অভিনব আর নেহার সাথেও দেখা হয়ে গেছে, একবার হাই বলে দাও। হ্যালো, আমাদের সব ফর্মালিটিস মোটামুটি কমপ্লিট। এখন আমরা ফাইনালি এই ফুড টার্মিনালে এসে বসেছি, একটু কিছু খাবো, স্পেশালি একটু কফি খাবো আর অল্প স্যান্ডউইচ বা ছোট কিছু যদি পাওয়া যায় সেরকম কিছু খাওয়ার ইচ্ছা আছে। সকালবেলা সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি, আর মানে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে এবার খুব মাথাটা রয়েছে। কোকো আমাদের কাছে আসার পরে আমরা পুরুলিয়া গেছি, সুন্দরবন গেছি আর ডুয়ার্সও গেছি, আর 3টে জায়গাতেই কোকো আমাদের সাথে গেছে। এই ফার্স্ট টাইম হচ্ছে যে আমরা দূরে কোথাও যাচ্ছি, সেই কারণে কোকো আমাদের সাথে নেই। তো স্বাভাবিকভাবেই মনটা একটু খারাপ করছে। ওকে বাড়িতে রেখে আসার সময় মনটা একটু খারাপ করছিল, এখনো মাঝে মাঝে মনে হচ্ছে। কি আর করা যাবে, ঠিক আছে, মেবি নেক্সট টাইম যখন আমরা ট্রেনে ট্রাভেল করবো ওকে হয়তো আবার নিয়ে যাবো। বাট এবারের জন্য সত্যিই কোকোকে খুব মিস করছি। কলকাতায় সেদিন সকাল থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছিল, আর এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা চললাম। হ্যালো, আমরা জয়পুরে নেমে গেছি। আর এখানে প্রায় 33-35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, বেশ ভালোই গরম লাগছে। কলকাতায় ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কলকাতায় ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, বাট এখানে তার ডাইরেক্টলি অপোজিট, তো সেটা পুরোপুরি ফিল হচ্ছে। আমরা উবের পেয়েছি, উবের করে এবার যাব হোটেলে। জয়সাল কাসল আমাদের হোটেলের নাম। প্রচন্ড গরম, মানে ভয়ঙ্কর গরম। যাওয়ার পথে গাড়ি থেকেই দেখে নিয়েছিলাম পত্রিকা গেট। হ্যাঁ, এখানে কিন্তু বিকেলটা খুব সুন্দর কাটানো যাবে। আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা আর নামিনি। আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টে জয়সাল ক্যাসেলে। আপনি संजय जी है ना? নমস্তে। চলুন এবার রুম ট্যুরটা সেরে নিই। এটা হচ্ছে আমাদের রুম 1। এটা একটা প্রাইভেট ব্যালকনি আছে এখানে। একটা বড় মিরর আছে। এবার আসি রুম 2-তে। এটা আমার বেশি পছন্দ হয়েছে। এই জানালার সামনে একটা সুন্দর সিটিং এরিয়া করা আছে, বসার মতো, একজন দুজন বসে আড্ডা দেওয়ার মতো। এটা এরকম, এটা হচ্ছে ওয়াশরুম। ওই ঘরের ওয়াশরুমটাও সেম। দুটো রুমেই টি এসেনশিয়ালস দেওয়া ছিল।
দুটো রুম সহ এই গোটা অ্যাপার্টমেন্টটা আমরা 4,850 টাকা পার ডে হিসেবে বুক করে নিয়েছিলাম। এখানে বলে রাখি, আমরা বুকিং কিন্তু মেক মাই ট্রিপ থেকে করেছিলাম। তারপর একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আচ্ছা, আমরা একটা জিনিস বুঝলাম, আমরা অ্যাকচুয়ালি এখান থেকে আমরা হাওয়া মহল যাচ্ছি, খুবই হাওয়া খেতে খেতে। কারেক্ট। তো অটো করে, হ্যাঁ। এবার আমরা একটা বুঝতে পারিনি, আমরা এটাই জানতাম যে অটোতে 4 জন ধরে, কিন্তু অটোতে 4 জন নেয় না, এখানে কিন্তু অটোতে 3 জন নেয়। আমাদের খরচা পড়লো হচ্ছে 146। তো দাদা বললো যে যেহেতু আমরা 4 জন বসেছি ওর জন্য এক্সট্রা চার্জ লাগবে, তো ওটা মোটামুটি 20-30 রুপিস এক্সট্রা পড়লো। হ্যাঁ, যেহেতু 4 জন বসেছি, সামনে বসার এখানে কোনো স্কোপ নেই। আমরা হাওয়া মহলের সামনে এসে পৌঁছে গেছি, আর হাওয়া মহল খোলা থাকে 6:30 অবধি, বিকেল 6:30 অবধি। অনলাইনে কিন্তু ভুল দেখাচ্ছিল, অনলাইনে দেখাচ্ছিল 5টা অবধি খোলা, কিন্তু তারপরে এখানে এসে দেখলাম যে এটা 6টা অবধি খোলা। তো আমরা ঠিক করেছি আগে হাওয়া মহলটা দেখে তারপরে কিছু খাবো। হাওয়া মহলের পাশেই যে বাজারটা ছড়িয়ে রয়েছে সেটা হচ্ছে জহরি বাজার এরিয়া, আর ঠিক উল্টো দিকেই রয়েছে উইন্ড ভিউ ক্যাফে, যেখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ফাইনালি আমি হাওয়া মহলের এন্ট্রিটা খুঁজে পেয়েছি। তার আগে এন্ট্রিটা কোথায় ছিল সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো শুভ্ররা পেছনে পড়ে গেছে, অনেকটাই পেছনে পড়ে গেছে। আমি জিজ্ঞাসা করতে করতে, লোককে জিজ্ঞাসা করতে করতে চলে এসেছি যেখানটা একটা হাওয়া মহলের যে গেটটা বানানো থাকে তার পাশ দিয়ে এলে, মানে ওটার দিকে ফেস করে লেফট সাইডে হাঁটলে খানিকক্ষণ এসে একটা রাইট আছে, সেই রাইট দিয়ে এসে আবার খানিকটা আসার পরে আবার একটা রাইড আছে, ওটা হচ্ছে এন্ট্রি গেট। তো আমি এখন যাব টিকিট কাটতে। আর আরেকটা জিনিস যেটা হলো, আমি ওই সেকেন্ড রাইডটা নেওয়ার পরেই আমাকে বললো গাইড নেবেন কিনা, কি নেবেন কিনা। 400 রুপিস গাইডের জন্য। এখন যেহেতু সন্ধে হয়ে এসেছে তাই ওরা মাত্র 200 রুপিস নেবে। তো আমি কিছু বলিনি, কারণ আমার ইন্টারেস্টের জন্যই আমরা নিজেরাই ঘুরে দেখবো। আচ্ছা, টিকিট কাটা হয়ে গেছে, 4 জনের টিকিট 210 টাকা পড়লো। তার মানে অ্যারাউন্ড ওই 50-55 ওরকম টাইপের দাম। আমরা হাওয়া মহলের ভেতরটা ঘুরে দেখতে লাগলাম। 1799 সালে মহারাজা সবাই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল এই হাওয়া মহল। হাওয়া মহলের মূল উদ্দেশ্য ছিল যাতে রাজকীয় মহিলারা দৈনন্দিন জীবন এবং উৎসব উদযাপন করতে পারেন। এই প্রাসাদটি লাল এবং গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত হয়েছে। একটু এগোতেই চোখে পড়লো একজন শিল্পী পুতুল নাচ দেখাচ্ছেন। এখানে বলে রাখি, হাওয়া মহলের সিঁড়িগুলো কিন্তু ভীষণ সরু সরু, 5 তলা উঠতে রীতিমতো কষ্ট হবে। বয়স্কদের জন্য একদমই রেকমেন্ডেড নয়। সিঁড়িটা এরকম, মানে ভয়ঙ্কর সরু সিঁড়ি। হাওয়া মহলের 5 তলা থেকে জয়পুর শহরটার এরকম সুন্দর ভিউ পাওয়া যায়। সিঁড়ি, বাপরে বাপ। আমরা অনেক সিঁড়ি উপরে উঠে এবার অবশেষে স্লাইডিং ভাবে নামছি। নামতে ওই জন্য কম কষ্ট হচ্ছে। নেমে ইচ্ছে আছে হাওয়া মহলের অপোজিটে যে ক্যাফেটা আছে, উইন্ড ভিউ ক্যাফে, সেখানে গিয়ে একটু কিছু খাবো। ওখান থেকে হাওয়া মহলটা ডাইরেক্ট দেখা যায়, দেখে বেশ ভালো লাগবে। দেখা যায় চা, কফি, ফ্রেঞ্চ ফ্রাইজ আর সাথে ছিল পিৎজা। আমরা এই উইন্ড ভিউ ক্যাফেতে খেলাম। তো এটা ফেমাস হচ্ছে অ্যাকচুয়ালি
হাওয়া মহলের সামনে এই ক্যাফেটা পুরোপুরি সিচুয়েটেড, তো এই ভিউটার জন্য অসামান্য, ভিউটার জন্যই ফেমাস। খাবারের কোয়ালিটি বা খাবারের টেস্ট যদি বলি তাহলে এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, মোটামুটি স্ন্যাক্স করে নিয়েছি। আর রিজনেবল, প্রাইসটাও খুব রিজনেবল। হ্যাঁ, প্রাইসটাও রিজনেবল, 150-200 টাকারই মতো আইটেমস এর দাম, এর থেকে বেশি খুব একটা নেই। হ্যাঁ। তারপর আমরা জহুরি বাজার মার্কেটটা ঘুরে দেখতে লাগলাম। একজন কারিগর দোকানের সামনে বসে চুড়ি বানিয়ে দিচ্ছেন হাতের মাপের। বাড়ি ফেরার পথে আমরা অ্যালবার্ট হল মিউজিয়াম দেখে নিলাম। দেরি হয়ে যাওয়ার জন্য ভেতরে যাওয়ার সুযোগ আমাদের হয়নি। গুড মর্নিং, আজকে আমাদের ডে 2। আজকে আমাদের জয়পুর সিটি ট্যুর আছে। এখন বাজে সকাল 9:15। আমরা এখন বেরোচ্ছি, আমাদের ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করে বেরোবো। গাড়ি বলে দিয়েছি যে গাড়িটা আমাদের আজকে 8 আওয়ার্সের জন্য বুক হয়েছে। আমাদেরকে পুরো সিটি ট্যুরটা করিয়ে লাস্টে আমাদের বাজারে ছাড়বে, যেখান থেকে আমরা শপিং করবো। ইয়েস, তো এটাই প্ল্যান। তো আমরা এখন বেরোচ্ছি, ফার্স্ট যাবো ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, गुलाबी नगरी में प्रवेश कर रहे हैं मस्जिद। अच्छा जगह से हाँ। अच्छा, ये ओल्ड सिटी है। अच्छा, ये है ओल्ड। জয়পুরকে বলা হয় দ্য পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। এর প্রধান কারণ হলো 1876 সালে মহারাজা রাম সিং প্রিন্স অ্যালবার্ট অফ ব্রিটেনকে স্বাগত জানানোর জন্য পুরো শহরটাকে গোলাপি রঙে রাঙিয়ে তুলেছিলেন। अच्छा, वो एंट्री का दरवाजा था, ये बाहर जाने का दरवाजा। ओके। একটা ফ্যাসিনেটিং ব্যাপার হচ্ছে 90% অফ টুরিস্ট প্লেসেস জয়পুরের কিন্তু এই আমের রোডই কানেক্ট করছে। আর আমাদের সেদিনের ড্রাইভার দাদা প্রেম কাটারিয়া, উনি কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে বোঝাতে নিয়ে চললেন। পাহাড়ি রাস্তা শুরু হলো। বাঁদিকে নাহারগড়, জয়গড় আর সোজা আমের মহল। আচ্ছা, আমরা এসে পৌঁছালাম আমের ফোর্টের প্রবেশদ্বারে। রাজস্থান শুধু বেড়ানোর জায়গা নয়, বরং পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাসের মণিমুক্ত। মহারাজা মান সিং এই দুর্গের স্থাপনা করেন। এখানে বলে রাখি, এই ঝিলের পাড়েই কিন্তু আপনাকে পার্কিং করতে অনেকে বলবে, কিন্তু এখানে পার্কিং করবেন না। গাড়ি নিয়ে কিন্তু একদম মহলের প্রধান দ্বার, মানে একদম ফটকের সামনে অবধি চলে যাওয়া যায়। আমরা এখানে গাইড নিয়েছিলাম, আর উনি যেভাবে আমাদের নিয়ে যাচ্ছিলেন আমরা সেভাবেই যাচ্ছিলাম। এই জায়গাটাকে কিন্তু প্যারেড গ্রাউন্ড বলে। আগেকার দিনে যে কোনো রকম অনুষ্ঠান কিন্তু এই জায়গাটাতেই হতো। গেটটা হচ্ছে মর্নিং গেট বা সূর্যোদয়। আমের ফোর্টে যে হাতি সাফারিটা হয়, ওই ঝিল পাড় থেকে এই মর্নিং গেট অবধি কিন্তু এই সাফারিটা হয়, আর খরচা পড়ে 1500 টাকা। প্যালেসের মধ্যে দুর্গা মায়ের মন্দিরও আছে, আর এই মন্দিরে কিন্তু এখনো বলি প্রথা চলে। জানতে পারলাম 22 কিলোমিটার ধরে এক সুদীর্ঘ প্রাচীর পুরো আমেরকে ঘিরে রেখেছে।
এসে পৌঁছালাম দিওয়ানে খাঁচে। পুরো আয়না দিয়ে শীষ মহলের মতো এই পুরো দিওয়ানে খাঁচ সুসজ্জিত। এসে পৌঁছালাম রানী মহলে। আমের ফোর্ট পুরো ঘুরে দেখতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার মতো, অতএব সকাল সকাল এটা করে নেওয়া বেটার। আমরা যখন আমের ফোর্ট দেখে বেরোচ্ছি বেশ ভালো লাগলো, অনেক কিছু ডিটেল ইনফরমেশন পেলাম। সবকিছু তো মনে রাখা যাবে না, কিন্তু অনেকটা মনেও আছে। একটা বেশ ফ্যাসিনেটিং জিনিস জানতে পারলাম যে মান সিং এর 12 জন ওয়াইফস ছিলেন। সেটা দেখে ও খুব শখ হয়েছে, ওর যদি 12টা বউ থাকতো এবং কেউই একে অপরের ব্যাপারে জানতে পারতো না, কিন্তু মান সিং সবার ঘরে জানতে পারতো, মানে একে অপরের সাথে দেখা করতে পারতো না, কিন্তু মান সিং চুপি চুপি সবার সাথেই দেখা করতে পারতো। সিক্রেট সব রাস্তা ছিল। তো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানা গেল। আনন্দ পেয়েছে। খুব ডিটেইলড একটা ফোর্ট, অনেক কিছু আছে হিস্টোরিক্যাল, যারা হিস্ট্রি বাফ তাদের জন্য অনেক কিছু শেখার জানার জিনিস আছে। একটা সাজেশন দেবো যে এখানে যখন আসবেন 400 টাকার মতো নেয় গাইড কিন্তু অবশ্যই নেবেন। গাইড আপনাকে অল ডিটেইলস বলে দেবে, কোথায় কি আছে একদম পুরো ডিটেইলে গিয়ে দেখিয়ে দেবে। গাইড ছাড়া ঘোরা কিন্তু খুব সমস্যা এখানে। ওই ওপরে দেখা যায় জয়গড় ফোর্ট। এই জয়গড় ফোর্ট কিন্তু অ্যাকচুয়ালি সৈনিকদের জন্য বানানো হয়েছিল। তারপরে আমরা চলে আসি জলমহলের কাছে দুপুরের লাঞ্চ করতে। আচ্ছা, আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি, এবার যাচ্ছি জয়গড় আর নাহারগড় ফোর্ট দুটোই। আর আমরা যেখানে খেলাম, যে জায়গাটা, সে নামটা হচ্ছে রয়্যাল রিট্রিট। তো ওই জায়গাটা না, খাবারগুলো ভীষণ ভালো, আর আমাদের ডাল বাটি চুরমা ভীষণ ভালো লেগেছে। আমরা 1 প্লেট নিয়েছিলাম, কারণ আমরা সবাই ট্রাই করছিলাম, ব্যাপারটা তো জানি না কি। তো আমাদের ওই ডিশটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। সেই আমের রোড দিয়ে এসেই এবার আমরা জয়গড়ের দিকে ঘুরে গেলাম। আমরা এখন এসে পৌঁছেছি জয়গড় ফোর্টে। তো আমরা এখানে একটা জিনিস জানতে পারলাম, যে গাড়ি ছাড়াও ঢোকা যায় হেঁটে, মানে অনেকটা ভেতরে, অনেকটা মানে এইখান থেকে অনেকটা। আর যেরকম দেখছেন গাড়ি যাচ্ছে, এরকম গাড়িও যায়। তো গাড়ি গেলে কিন্তু এক্সট্রা 200 রুপিস লাগে। আর এখানকার ফিস হচ্ছে 150 রুপিস পার হেড, প্লাস ডিএসএলআর যে কোনো রকম ক্যামেরা হলে সেটার জন্য আলাদা 200 টাকা। এই জায়গার ফোর্টেই রাখা রয়েছে জায়নাভা ক্যানন, যেটা ইন্ডিয়ার সবথেকে বড় কামান নামে পরিচিত। সবুজে ঘেরা জয়গড় ফোর্ট দেখতে আমাদের কিন্তু বেশ লেগেছিল। আর এই হচ্ছে সেই বিখ্যাত জায়নাভা কামান। এই কামানে শুধু একবার টেস্ট করার জন্য একবারই গোলা ভরা হয়, এবং সেই গোলা 35 কিলোমিটার দূরে গিয়ে পড়ে, এবং পরবর্তীকালে সেখানে একটি জলাশয় তৈরি হয়। বেলা পড়ে আসছিল, তাই আমরা জয়গড় ফোর্ট থেকে বেরিয়ে পড়লাম। আমেরের রাস্তায় আমরা অনেকবারই ময়ূর দেখতে পেয়েছি, তবে ক্যামেরা বন্দি একবারই করতে পারলাম। হ্যালো, প্রায় দিনটা শেষ হয়ে এসেছে। আমরা নাহারগড় ফোর্টে আর গেলাম না, কারণ আমাদের তাহলে সিটি প্যালেসটা যাওয়া হতো না, আর এদিকে জলমহলটাও দেরি হয়ে যেত। সবকিছুরই এখানে টাইম হচ্ছে 5টা সাড়ে 5টায় বন্ধ হয়ে যায়। তো ওই জন্য এবারের জন্য আমাদের নাহারগড় ফোর্টটা মিস হয়ে গেল। তবে আমরা এসেছি এখন জলমহলের এখানে কিছুটা টাইম কাটিয়ে তারপরে আমরা সিটির ভেতরে চলে যাব। এই যে লেকটা আমরা দেখতে পাচ্ছি, এই লেকটা হচ্ছে মানসাগর লেক, আর জলমহল তার ভেতরেই অবস্থিত। জলমহলের বিশেষত্ব হলো এর 4টে ফ্লোর জলের তলায় আর 5ম ফ্লোর জলের উপরে। তবে বেস্ট লেগেছে জলমহলের পাশে এই সুন্দর বসার জায়গাটা, যেখানে একটা সুন্দর বিকেল কাটে। জলমহল দেখে আমরা এসে পৌঁছালাম সিটি প্যালেসের সামনে।
এখানে এসে দেখি একজন কারিগর কি সুন্দর নকশা তুলছেন। বেলা পড়ে আসছিল, তাই আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে প্যালেসে প্রবেশ করলাম। সিটি প্যালেস অফ জয়পুর স্থাপনা করেন মহারাজা সবাই জয় সিং। রেড আর ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে তৈরি এই মহল। এই পাত্রটাকে বলা হয় গঙ্গাজলি। এই পাত্র করেই আগে গঙ্গা থেকে জল এনে এখানে রাখা হতো। রাজস্থানের প্রত্যেকটা জায়গার আর্কিটেকচার এবং তার কারুকার্য আমাদেরকে মুগ্ধ করে চলেছিল। এই সিটি প্যালেসে কিন্তু এখনো বর্তমান রাজা রানীরা বাস করেন। এই সেকশনটা তাদের রেসিডেন্সিয়াল এরিয়া। এসে পৌঁছালাম সিটি প্যালেসের একদম শেষ প্রান্তে। এটা হচ্ছে মুবারক মহল। আমরা সিটি প্যালেসের মিউজিয়ামটা ঘুরে দেখতে সময় নিয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টার মতো। তারপর আমরা আমাদের হোমস্টের দিকে বেরিয়ে পড়েছিলাম। পরের ভিডিওতে আসছে আমাদের রানথাম্বোরে বাঘ দেখার গল্প। সঙ্গে থাকবেন।